Page 140. Heading Group D, Unit 1. Chapter Ancient, Medieval and Pre-Independent Period of Indian Education System. Heading প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা, চ্যাপ্টার 1.3। নিচে এডুকেশন সিস্টেম অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। এখানে ডান দিকে কতগুলি কোট দেওয়া রয়েছে, সেগুলি পড়ে শোনাচ্ছি। প্রথমটি, ইন দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান ট্র্যাডিশন education was the life force, a means of bringing out the latent potentialities of the individuals, by Dr. S. Radhakrishnan. দ্বিতীয়, just as a candle cannot burn without fire, men cannot live without a spiritual life, by Buddha. Third, education is the kindling of a flame, not the filling of a vessel, by Buddha. Number 4, in ancient India, education was not confined to a select few, but was open to all those who sought knowledge, fostering an environment where learning flourished through curiosity and discipline, by Jawaharlal Nehru. Fifth, in ancient India, the relationship between the teacher and the pupil was a living one, the former being a guide and the latter a disciple. The goal of education was the all-round development of the individual, by Rabindranath Tagore. হেডিং বিষয় সংক্ষেপ। এই অধ্যায়ে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেটি সংক্ষেপে দেওয়া হলো। 1. চার্টার অ্যাক্ট ব্র্যাকেটে 1813, 1765 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে। 1811 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো আশঙ্কা প্রকাশ করেন যে সরকার যদি শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দ না করে তাহলে এদেশে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা লোপ পাবে। এইরূপ সমালোচনার সম্মুখীন হয়ে 1813 খ্রিস্টাব্দে কোম্পানির সনদ আইন পুনর্নবীকরণের সময় সর্বপ্রথম একথা স্বীকার করে নেওয়া হয় যে কোম্পানির শাসনাধীন অঞ্চলে ভারতীয়দের শিক্ষার ব্যাপারে সমস্ত দায়িত্ব ন্যস্ত আছে কোম্পানি সরকারের ওপর। 2. মেকলের প্রতিবেদন। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 43 নং ধারাকে কেন্দ্র করে সরকার পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার মধ্যে কোন ধরনের শিক্ষার বিকাশে সহায়তা করবেন সে সম্পর্কে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে যে মতভেদ দেখা গিয়েছিল তার ফলে শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা দেখা দেয়। এমতাবস্থায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং GCPI এর সভাপতি লর্ড মেকলের ওপর এই সমস্যা সমাধানের দায়িত্ব অর্পণ করেন। 3. উডের ডেসপ্যাচ ব্র্যাকেটে 1854 ব্র্যাকেট ক্লোজড। ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচ একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামা। এই নির্দেশনামায় ভারতবাসীর শিক্ষার প্রসারের জন্য একটি সুসংগঠিত শিক্ষানীতির আভাস পাওয়া যায়। উডের ডেসপ্যাচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1854 খ্রিস্টাব্দে তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ব্র্যাকেটে CHARLES চার্লস উড WOOD ব্র্যাকেট ক্লোজড এর নির্দেশে যে বিশেষ শিক্ষা সনদ রচিত হয় তাই উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 4. হান্টার কমিশন। 1882 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি তদানীন্তন ভাইসরয় লর্ড রিপন তাঁর কার্যনির্বাহী পরিষদের সদস্য স্যার উইলিয়াম উইলসন হান্টার কে সভাপতি নিযুক্ত করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন। সভাপতি হান্টারের নাম অনুসারে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশন নামে পরিচিতি লাভ করে। উইলিয়াম WILLIAM, উইলসন WILSON, হান্টার HUNTER।
হান্টার কমিশনের সভাপতি ছাড়াও আরও 20 জন সদস্য ছিলেন। এদের মধ্যে কয়েকজন ছিলেন মিশনারি এবং কয়েকজন ছিলেন ভারতীয়। ভারতীয় সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আনন্দ মোহন বসু, মহারাজ যতীন্দ্র মোহন ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, জাস্টিস কে তেলাং এবং সৈয়দ মাহমুদ প্রমুখ। 5. লর্ড কার্জনের শিক্ষানীতি। 1898 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লর্ড জর্জ নাথানিয়েল কার্জন বড়লাট হয়ে ভারতবর্ষে আসেন। তিনি এক বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ও একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি ভারতবর্ষের শিক্ষা নীতি নির্ধারণে যে ভূমিকা পালন করেছিলেন তাকে বুঝতে গেলে তাঁর ভারতে আসার অব্যবহিত পূর্ববর্তী সময়ে এদেশের শিক্ষার অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। পেজ 141 এটিতে প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থার ওপরে একটি চার্ট দেওয়া রয়েছে, যেটি পরে আলোচনা করছি। পেজ 142 ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রিটিশ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব ঘটে। 6. সিমলার শিক্ষা সম্মেলন ব্র্যাকেটে 1901 ব্র্যাকেট ক্লোজড। লর্ড কার্জন 1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা আলোচনার জন্য এক শিক্ষা সম্মেলনের আহ্বান করেন। ওই শিক্ষা সম্মেলনে কোনো ভারতীয় শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই সম্মেলনে যোগদান করেছিলেন ভারতবর্ষের প্রতিটি প্রদেশের শিক্ষা অধিকর্তা, কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মী এবং মাদ্রাজ খ্রিস্টান কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর মিলার। ওই সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষা বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়। প্রায় 15 দিন ধরে ওই সম্মেলন চলে এবং ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন দিকের ওপর 160টি প্রস্তাব গৃহীত হয়। এই সম্মেলনের সমীক্ষার ওপর নির্ভর করে লর্ড কার্জন ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন স্তরের উন্নয়নে মনোনিবেশ করেন। 7. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ব্র্যাকেটে 1902 সিমলা সম্মেলনের সমীক্ষার ওপর নির্ভর করে লর্ড কার্জন 1902 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি স্যার টমাস রায়লের নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিয়োগ করেন। ওই কমিশন 1902 খ্রিস্টাব্দের জুন মাসে তাদের রিপোর্ট প্রকাশ করে। প্রসঙ্গত উল্লেখ্য, এই কমিশনেও প্রথম দিকে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, তবে পরিস্থিতির চাপে পরবর্তীকালে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হাসান বিলগ্রামিকে কমিশনের সদস্যভুক্ত করা হয়। প্রতিবেদন প্রস্তুতির সময় কোনো কোনো বিষয়ের সঙ্গে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় একমত হতে পারেননি, তাই তিনি ব্যক্তিগতভাবেও একটি রিপোর্ট পেশ করেন। 8. ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কারে লর্ড কার্জনের অবদান। ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কারে লর্ড কার্জন অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. 1902 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিয়োগ। 2. 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন এবং 3. 1904 খ্রিস্টাব্দে শিক্ষানীতির ওপর সরকারি সিদ্ধান্ত গ্রহণ। 9. ভারতীয় শিক্ষা আন্দোলন ব্র্যাকেটে 1905 ব্র্যাকেট ক্লোজড। 1905 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষা আন্দোলন ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গড়ে উঠেছিল। এই আন্দোলনটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। 10. স্যাডলার কমিশন 1917 খ্রিস্টাব্দে ভারত সরকার ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মাইকেল স্যাডলারকে সভাপতি করে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন। কমিশনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাইকেল স্যাডলারের নাম অনুসারে এই কমিশন স্যাডলার কমিশন নামেও পরিচিতি লাভ করে। 11. হার্টাগ কমিটির প্রতিবেদন 1927 খ্রিস্টাব্দে ভারতবর্ষের তৎকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা ও বিশ্লেষণ করার জন্য ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করেন।
সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে স্যার ফিলিপ হার্টগের সভাপতিত্বে এদেশের শিক্ষার অগ্রগতি কী অবস্থায় রয়েছে তা দেখার জন্য একটি উপসমিতি গঠন করে। ওই উপসমিতি দীর্ঘ 1 বছর ধরে পর্যবেক্ষণের কাজ করে তৎকালীন শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে যে প্রতিবেদন প্রস্তুত করে তাই হার্টগ কমিটির প্রতিবেদন বা হার্টগ কমিটির রিপোর্ট নামে পরিচিত। 12 সার্জেন্ট পরিকল্পনা ব্র্যাকেটে 1944 ব্র্যাকেট ক্লোজড কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পরিষদ 1943 খ্রিস্টাব্দে তৎকালীন শিক্ষা বিষয়ক উপদেষ্টা স্যার জন সার্জেন্টকে চেয়ারম্যান করে যুদ্ধ পরবর্তী ভারতীয় শিক্ষার অবস্থা পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটি 1944 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে যুদ্ধোত্তর ভারতের জন্য শিক্ষা পরিকল্পনার একটি খসড়া বা রিপোর্ট দাখিল করে। এই রিপোর্টটি সার্জেন্ট পরিকল্পনা ব্র্যাকেটে SARGENT সার্জেন্ট প্ল্যান PLAN ব্র্যাকেট ক্লোজড বা সার্জেন্ট রিপোর্ট নামে পরিচিত। রিপোর্টটি প্রকৃতপক্ষে রিপোর্ট অন পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1944 নামে প্রকাশিত হয়েছিল। বস্তুত ভারতের শিক্ষা সমস্যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পরিষদ ব্র্যাকেটে CABE ব্র্যাকেট ক্লোজড 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব সিদ্ধান্ত প্রকাশ করেছে সার্জেন্ট পরিকল্পনা হল সেই সব সিদ্ধান্তগুলিরই সর্বসম্মত সুসংহত ও পূর্ণাঙ্গ রূপ। পেজ 141 এই পৃষ্ঠায় যে চার্টটি দেওয়া রয়েছে সেটি পড়ে শোনাচ্ছি। এই চার্টের বাঁদিকে রয়েছে একটি গোলাকার ক্ষেত্র যেখানে লেখা রয়েছে প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা, নিচে এডুকেশন সিস্টেম অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। এই শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে ছোট ছোট বক্সের মধ্যে লেখা রয়েছে। প্রথম, চার্টার অ্যাক্ট। এর বিশেষত্ব: 1. ভারতবাসীর শিক্ষার ক্ষেত্রে দেশের সরকারের দায়িত্ব গ্রহণ। 2. এর উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষা প্রসারের জন্য তহবিল বরাদ্দ। দ্বিতীয়, মেকলে মিনিট 1835। এটির বৈশিষ্ট্য বা উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষায় ভাষা ও পাঠ্যক্রম নিয়ে সিদ্ধান্ত গ্রহণ। তৃতীয়, উডের ডেসপ্যাচ 1854। এর 3টি বৈশিষ্ট্য: উডের ডেসপ্যাচটি চার্লস উডের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছিল। দ্বিতীয়, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার ব্যবহার। তৃতীয়, উডের ডেসপ্যাচের উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার। প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থার তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল হান্টার কমিশন। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হল হান্টার কমিশন 1882। এর 3টি বৈশিষ্ট্য হল: প্রথমটি, লর্ড রিপনের শাসনকালে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত হয়েছিল। দ্বিতীয়, ভারতীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক পর্যালোচনা ও উন্নতির জন্য সুপারিশ প্রদান করা। তৃতীয়, হান্টার কমিশন ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এই শিক্ষা ব্যবস্থার প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থার পরবর্তী বৈশিষ্ট্য হল লর্ড কার্জনের শিক্ষা নীতি 1904। এর বৈশিষ্ট্যগুলি হল: 1. শিক্ষানীতির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। দ্বিতীয়, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়। তৃতীয়, শিক্ষানীতিগুলি শিক্ষার মানোন্নয়নে কিছুটা সহায়ক ছিল, পুরোপুরি নয়।
ষষ্ঠ বৈশিষ্ট্য, জাতীয় শিক্ষা আন্দোলন 1905। এর তিনটি বৈশিষ্ট্য ছিল। প্রথমটি, 1905 সালে ব্রিটিশ সরকার বাংলা প্রদেশকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ এই দুই ভাগে ভাগ করলে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দ্বিতীয়, বঙ্গভঙ্গের বিরোধিতার পাশাপাশি জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়। তৃতীয়, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। সপ্তম বিষয়, স্যাডলার কমিশন 1917। এর তিনটি বৈশিষ্ট্য, মাইকেল ই স্যাডলারের নেতৃত্বে গঠিত হয়েছিল। দ্বিতীয়, উদ্দেশ্য ছিল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা ও উন্নতির জন্য সুপারিশ প্রদান। তৃতীয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়। অষ্টম বিষয়, হার্টগ কমিটি 1929। এর তিনটি বৈশিষ্ট্য হল স্যার ফিলিপ হার্টগের নেতৃত্বে গঠিত। দ্বিতীয়, ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা এবং এর গুণগত মান ও কার্যকারিতার উন্নয়নের জন্য সুপারিশ প্রদান। এবং তৃতীয়, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য পদক্ষেপ নেওয়া। নবম বিষয়টি হল সার্জেন্ট প্ল্যান 1944। এর তিনটি বৈশিষ্ট্য। প্রথমটি, স্যার জন সার্জেন্টের নেতৃত্বে গঠিত হয়েছিল। দ্বিতীয়, উদ্দেশ্য ছিল একটি সমন্বিত এবং সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তৃতীয়, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ প্রদান করেছিল। এইভাবে প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থার মূল বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং তার বৈশিষ্ট্যগুলিকে চার্টের আকারে তুলে ধরা হয়েছে। মূল পাঠ কন্টিনিউড, পেজ 142 কন্টিনিউড। হেডিং, বর্ণনাধর্মী প্রশ্ন। ডান দিকে মার্কস 10। কোয়েশ্চেন 1, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের পটভূমি লেখো। ওই অ্যাক্টের শিক্ষা বিষয়ক এবং মিশনারি সংক্রান্ত ধারা দুটি লেখো। ওই ধারা দুটি কতটা কার্যকরী হয়েছিল? হেডিং, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের পটভূমি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দের মধ্যেই ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্যের পথ সুগম করতে সক্ষম হয়েছিল। তা সত্ত্বেও পরবর্তী প্রায় 100 বছরেও তারা এদেশে শিক্ষা প্রসারের জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। যদিও 1698 খ্রিস্টাব্দের সনদ আইনে এদেশে বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল, কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল কোম্পানির ইউরোপীয় কর্মচারীদের সন্তান সন্ততির শিক্ষার ব্যবস্থা করা, ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রসার নয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে এই অবস্থার পরিবর্তন ঘটে। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে এবং তারপরই তারা ভারতবাসীর শিক্ষার বিষয়ে উৎসাহ দেবার কথা ভাবতে শুরু করে, কিন্তু এই বিষয়ে কোনো প্রকার দায়িত্ব গ্রহণে তারা পুরোপুরি অনিচ্ছুক ছিল। ওই সময় ভারতবাসী শিক্ষার দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে কিনা সে বিষয়ে কোম্পানির ডিরেক্টর ও ভারতবর্ষে নিযুক্ত কোম্পানির আধিকারিকদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। পেজ 143। একদিকে কোম্পানির ডিরেক্টররা ভারতবাসীর শিক্ষার দায়িত্ব গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে, অন্যদিকে ভারতবর্ষে নিযুক্ত কোম্পানির আধিকারিকরা কোম্পানিকে এই দায়িত্ব গ্রহণের জন্য চাপ দিতে থাকে। 1811 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো আশঙ্কা প্রকাশ করেন যে সরকার যদি শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দ না করে তাহলে এদেশে শিক্ষা ও জ্ঞানবিজ্ঞানের চর্চা লোপ পাবে। কোম্পানির শিক্ষা সম্বন্ধে ঔদাসীন্য ইংল্যান্ডের শিক্ষিত সমাজ এবং ভারতে আগত খ্রিস্টান মিশনারিদের দ্বারাও তীব্রভাবে নিন্দিত হতে থাকে। এইরূপ সমালোচনার সম্মুখীন হয়ে 1813 খ্রিস্টাব্দে কোম্পানির সনদ আইন পুনর্নবীকরণের সময় সর্বপ্রথম কোম্পানির শাসনাধীন অঞ্চলে ভারতীয়দের শিক্ষার ব্যাপারে যে
কোম্পানি সরকারের দায়িত্বে আছে তা স্বীকার করে নেওয়া হয়। হেডিং 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের শিক্ষা বিষয়ক ধারা। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 43 নং ধারাটি শিক্ষা বিষয়ক ধারা নামেও পরিচিত। এই ধারায় বলা হয়, ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষে সামরিক, অসামরিক ও শিল্প বাণিজ্যের খরচ এবং সরকারি ঋণ ও তার সুদের জন্য খরচ বহন করার পরে রাজস্ব, কর ও লাভের আয় থেকে যে পরিমাণ উদ্বৃত্ত হবে তার থেকে অন্তত কমপক্ষে প্রতি বছর 1 লক্ষ টাকা শিক্ষিত ভারতবাসীদের অধিকতর শিক্ষালাভের উৎসাহ দানের জন্য, সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নয়নের জন্য এবং ভারতবর্ষে ব্রিটিশ অধিকৃত অঞ্চলের জনগণের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞানের প্রবর্তন ও উন্নয়নের জন্য ব্যয় করাই হবে স্বপরিষদ গভর্নর জেনারেলের আইনসম্মত কাজ। হেডিং 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মিশনারি সংক্রান্ত ধারা। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে মিশনারিদের শিক্ষা বিস্তার এবং ভারতের নিজস্ব প্রাচীন সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য শিক্ষাক্ষেত্রে সরকারি ভূমিকার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট পাশ হওয়ার আগে কোম্পানি নানাভাবে মিশনারিদের শিক্ষা বিস্তারের প্রচেষ্টাকে বাধা দিয়েছে, কিন্তু এই আইনের 13 নং ধারায় বলা হয়েছিল, ভারতবাসীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞানের বিস্তার ও তাদের নৈতিক উন্নতির জন্য শিক্ষা প্রবর্তনে আগ্রহী যে কোনো সংস্থা বা ব্যক্তি ভারতবর্ষে যেতে পারবে ও সেখানে থাকতে পারবে এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। পরের হেডিং, শিক্ষা বিষয়ক ধারাটির কার্যকারিতা। 1. এই ধারাটিকে সরকারি শিক্ষা বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর আগে ভারতীয়দের শিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকার কোনো অর্থ মঞ্জুর করেনি। 2. এই ধারায় ভারতীয় শিক্ষার জন্য বরাদ্দ অর্থ প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু উল্লিখিত হয়নি, তাই প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সঠিক অর্থে কাজের কাজ কিছু হয়নি। হেডিং, মিশনারি সংক্রান্ত ধারাটির কার্যকারিতা। চার্টার অ্যাক্টে 13 নং ধারা তথা মিশনারি ধারাটিতে প্রত্যক্ষভাবে মিশনারিদের উল্লেখ না থাকলেও তাদের ওপর কোম্পানির যে বিধিনিষেধ ছিল তা উঠে যায়। ফলে পরোক্ষভাবে মিশনারিদের জয় ঘোষিত হয়। তারা বিনা বাধায় ভারতে প্রবেশের ও বসবাসের অধিকার পায়। ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অনেকটা স্বাধীনতা লাভ করে। এক কথায়, এই ধারার ফলে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই প্রতিষ্ঠা লাভ করে। প্রশ্ন 2. 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের বিষয়বস্তু আলোচনায় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মতামত লেখো। ওই চার্টার অ্যাক্টের গুরুত্ব ও তাৎপর্য লেখো। উত্তর। হেডিং, চার্টার অ্যাক্ট ব্র্যাকেটে 1813 ব্র্যাকেট ক্লোজড এর বিষয়বস্তু সম্পর্কে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মতামত। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের তথা সনদ আইনের বিষয়বস্তু আলোচনা করার সময় প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মতামত গ্রহণ করা হয়। প্রাচ্যবাদীরা অর্থাৎ হেস্টিংস প্রমুখ ভারতীয় প্রশাসক ভারতে পাশ্চাত্য সভ্যতা তথা খ্রিস্টান চিন্তাধারা বিস্তারের পক্ষপাতী ছিলেন না। লর্ড মিন্টোর প্রস্তাব ছিল ভারতের নিজস্ব প্রাচীন সংস্কৃতিকে উৎসাহিত করা। তিনি বলেছিলেন যে ভারতের ধর্ম, নৈতিকতা, শিক্ষার মান এবং শিক্ষিতের সংখ্যা ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগোচ্ছে। এর পুনরুদ্ধারের জন্য সরকারি হস্তক্ষেপ এবং অর্থ ব্যয় বিশেষভাবে প্রয়োজনীয়, কিন্তু এই সঙ্গে তিনি খ্রিস্টান মিশনারিদের নিরুৎসাহিত করার পক্ষপাতী ছিলেন, কারণ মিশনারিদের উৎসাহিত করলে শিক্ষায় ধর্ম নিরপেক্ষতার নীতি বজায় থাকবে না। অন্যদিকে পাশ্চাত্যবাদী গোষ্ঠী গ্র্যান্ট উইলবার ফোর্স এবং খ্রিস্টান মিশনারিরা বিশ্বাস করতেন যে ইংরেজি ভাষা এবং খ্রিস্টান ধর্মের নীতি অনুযায়ী শিক্ষা দান হবে সর্বশ্রেষ্ঠ শিক্ষা এবং এই শিক্ষা বিস্তারের দায়িত্ব খ্রিস্টান মিশনারিদের ওপর ছেড়ে দেওয়াই হবে সর্বশ্রেষ্ঠ উপায়। তবে এর জন্য প্রয়োজনীয় অর্থ কোম্পানি সরকারকেই ব্যয় করতে হবে। লর্ড ওয়েলেসলি পাশ্চাত্যবাদীদের মতকেই সমর্থন জানালেন। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সমর্থনকারীদের এই রকম মতবিরোধের মধ্যেই মিন্টোর প্রস্তাবের ওপর ভিত্তি করে 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের মিশনারি এবং শিক্ষা বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করা হয়। তারই ফলশ্রুতি হল 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট।
হেডিং চার্টার অ্যাক্ট ব্র্যাকেটে 1813 এর গুরুত্ব ও তাৎপর্য। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট ব্র্যাকেটে সনদ আইন ব্র্যাকেট ক্লোজড ভারতের শিক্ষার ইতিহাসে এক নবযুগের সূচনা করে। এরই প্রভাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটি সুনির্দিষ্ট রূপ পেতে শুরু করে। যে সব কারণে এই অ্যাক্টটি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব লাভ করে সেগুলি হল: 1. সরকারি অর্থ মঞ্জুরের ব্যবস্থা। এই অ্যাক্টের 43 নং ধারায় ভারতীয়দের শিক্ষার জন্য বছরে কমপক্ষে 1 লক্ষ টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এর আগে ভারতীয়দের শিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকার কোনো অর্থ মঞ্জুর করেনি। সুতরাং এই অ্যাক্টকে সরকারিভাবে শিক্ষা বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। 2. ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মিশনারিদের স্বাধীনতা দান। এই অ্যাক্টের 13 নং ধারায় পরোক্ষভাবে মিশনারিদের জয় ঘোষিত হয়। পেজ 144। তারা বিনা বাধায় ভারতে প্রবেশের এবং বসবাসের অধিকার লাভ করে। ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তারের বিষয়েও তারা অনেকটা স্বাধীনতা লাভ করে। নিচে একটি তালিকা বা চার্টের সাহায্যে চার্টার অ্যাক্টের গুরুত্ব ও তাৎপর্যকে তুলে ধরা হয়েছে। প্রথমে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে চার্টার অ্যাক্ট ব্র্যাকেটে 1813 ব্র্যাকেট ক্লোজড এর গুরুত্ব ও তাৎপর্য। এই তাৎপর্যগুলি অর্ধবৃত্তাকারে কেন্দ্রের চারিদিকে সাজানো হয়েছে। প্রথমটি সরকারি অর্থ মঞ্জুরের ব্যবস্থা। দ্বিতীয়, ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মিশনারিদের স্বাধীনতা দান। তৃতীয়, ধর্মনিরপেক্ষ শিক্ষার বীজ বপন। চতুর্থ, ভারতবাসীর শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা। পঞ্চম, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ব্যবস্থা। ষষ্ঠ, শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের স্বীকৃতি। মূল পাঠ কন্টিনিউড। 3. ধর্ম নিরপেক্ষ শিক্ষার বীজ বপন। মিশনারিদের দাবি অনুযায়ী খ্রিস্টান ধর্মের ভিত্তিতে শিক্ষাদানের বিষয়টি এই চার্টার অ্যাক্টে স্বীকৃত হয়নি। ফলে শিক্ষাকে ধর্মনিরপেক্ষ রাখার বিষয়টিই প্রাধান্য পায়। আজও ভারতের শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষতার নীতির ওপর প্রতিষ্ঠিত রয়েছে। 4. ভারতবাসীর শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা। আংশিকভাবে হলেও এই চার্টার অ্যাক্টে স্বীকার করে নেওয়া হয় যে ভারতবাসীর শিক্ষার দায়িত্ব তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকারের তথা রাষ্ট্রের। 5. পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ব্যবস্থা। এই চার্টার অ্যাক্টের 43 নং ধারায় ভারতবাসীর শিক্ষার জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয় তা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। তাই প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পাশ্চাত্যবাদীরা যুক্তি ও তর্কের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথকে অনেকখানি সুগম করতে পারে। এর ফলে ইংরেজি ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে। 6. শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের স্বীকৃতি। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে সরকারি উদ্যোগের পাশাপাশি পরোক্ষভাবে বেসরকারি উদ্যোগকেও স্বীকৃতি দেওয়া হয়। ফলে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীন ভারতে শিক্ষাক্ষেত্রে এই দুই উদ্যোগই বর্তমান।